বাঙালি মানে ট্রাভেল, অ্যাডভেঞ্চার, কালচারাল এক্সপ্লোরেশন এবং সঙ্গে বিভিন্ন ধরনের খাবার ট্রাই করার আবেগ। সেরমই আপনাদের সকলের পরিচিত একটি জায়গায় এক রবিবার বেরিয়ে পড়া, শান্তিনিকেতন। এটি এমন একটি জায়গা যেখানে শিল্প, সংস্কৃতি এবং প্রকৃতি একত্রিত হয়ে একটি অন্যান্য এবং সমৃদ্ধ অভিজ্ঞতা তৈরি করে। এই ভিডিওর মাধ্যমে পারিবারিক শান্তিনিকেতন ভ্রমণের কিছু মুহূর্ত শেয়ার করব সবাইকে। পুরো ভিডিওটা দেখুন, আশা করছি ভালো লাগবে। জার্নিটা শুরু করেছিলাম আসানসোল থেকে বোলপুর, আমাদের পার্সোনাল গাড়িতে। প্রথমেই এক জায়গায় গাড়ি পার্ক করে চলে গিয়েছিলাম বোলপুরের কঙ্কালীতলা শক্তিপীঠ। মায়ের দর্শন করে শুরু করলাম দিন। পশ্চিমবঙ্গের বোলপুর জেলার অভ্যন্তরে অবস্থিত এই মন্দির। এই মন্দিরটি অত্যন্ত পূজিত বলে পরিচিত এবং এর কারণে প্রতি বছর অনেক তীর্থযাত্রী এখানে আসে। এখানে প্রধান দেবতারা হলেন মা পার্বতী এবং শিব। এখানে পালিত প্রধান উৎসবগুলি হল নবরাত্রি এবং শিবরাত্রি। মন্দিরে কিছু মুহূর্ত কাটিয়ে সাঁওতালি নৃত্য পরিবেশন দেখলাম। তারপর ওখান থেকে বেরিয়ে এসে বাইরে আরেকটি শিব মন্দির দর্শন করলাম। এরপর পাশেই একটা জায়গায় এসে সকালের ব্রেকফাস্ট সেরে নিলাম। দেখতেই পাচ্ছ কেমন গরম গরম কচুরি ভাজা হচ্ছে, খেতেও তেমনই অসাধারণ ছিল। সো ফাইনালি বেরিয়ে পড়লাম শান্তিনিকেতন সাইট সিনের উদ্দেশ্যে। এক জায়গায় গাড়ি পার্ক করে নিয়েছিলাম টোটো, কারণ গাড়ি যাওয়া অ্যালাউ ছিল না। টোটোয় উঠে প্রথমে গেলাম গৌড় প্রাঙ্গণ, যেখানে বসন্ত উৎসব পালিত হয়। ফুল তারপর লাগলো যে তোল। তারপর দেখলাম হাতিপুকুর। রবি ঠাকুরের আমলে শোনা যায় এই চত্বরে নাকি অনেক হাতি বাস করত। এই পুকুরে নাকি তারা স্নান করত। তারপর দেখলাম শান্তিনিকেতন গবেষণাগার। তারপর দেখলাম পৌষ মেলার মাঠ। ওখান থেকে গেলাম 3 পাহাড় বটগাছ। এই বটগাছটি শোনা যায় মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর রোপণ করেছিলেন। কাছাকাছি খনন করা পুকুরের কাদা গাছের চারিপাশে 3টি ধাপ তৈরি করতে ব্যবহার করা হয়েছিল। এখানে গাছের তলায় বসে কবি রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেছিলেন আর কবিতা মোর পাড়ার গরুর গাড়ি। তারপর দেখলাম ভাষাবহ। এরপর দেখলাম আমাদের জীবনের পথে যেসব ভাষা হারিয়ে যাচ্ছে সেসব ভাষা নিয়ে এখানে রিসার্চ করা। তারপর দেখলাম কলাভবন। এটা ভারতের ভিজুয়াল আর্ট চর্চা ও গবেষণায় অসামান্য অবদানের জন্য বিখ্যাত। এই গাছটা রামকিঙ্কর প্রথমে লোহার স্ট্রাকচারটা তৈরি করলেন, তারপর সিমেন্ট এবং কচি পাথর মাখিয়ে ছুঁড়ে ছুঁড়ে মূর্তিটা তৈরি করলেন। কোনো হাত লাগাননি এই মূর্তিটা বানাতে। তারপর দেখলাম রবীন্দ্রনাথের ছোট মেয়ে মীরা দেবীর বাড়ি, নাম মালঞ্চ। এরপর দেখলাম উপাসনা গৃহ। প্রতি বুধবার সকাল 7টা থেকে 8টা খোলা হয়, তবে ভেতরে ঢুকতে গেলে সাদা কাপড় পরে ঢুকতে হয়। এরপর দেখলাম তালা ধাওয়াজ। এটি একটি তাল গাছকে ঘিরে মাটির বাড়ি। তারপর সব দেখা কমপ্লিট করে ফের গাড়ি করে রওনা হলাম সৃজনী শিল্পগ্রামের দিকে। পৌঁছে দেখি চারিদিকে সেজে উঠেছে কি সুন্দরভাবে বসন্ত উৎসবের জন্য। 2008 সালে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে তৈরি হয়েছিল এই গ্রাম। শুধু বাংলার শিল্প নয়, এখানে দেখা মিলবে 7 রাজ্যের শিল্প নিদর্শন। প্রথমেই দেখলাম পুতুল ঘর। এখানে ঢুকতেই আমরা দেখলাম বিভিন্ন ধরনের পুতুল। এরপর আমরা চলে গেলাম যেখানে হাট বসে। সোনাঝুরি হাটের মতন এখানেও তেমনি হাট বসে।
তবে সোনাঝুরির থেকে ছোট। এরপর চলে গেলাম আশপাশটা ঘুরে দেখতে। এখানে রয়েছে নানান মূর্তি ও ভাস্কর্য, কোথাও রয়েছে ধ্যানমগ্ন বুদ্ধ, কোথাও আবার দেবী বীণাপাণি, আবার কোথাও বিভিন্ন ধরনের শিল্পের কারুকার্য দিয়ে মূর্তি। সৃজনী শিল্প গ্রামে রয়েছে অপূর্ব দৃশ্যের সমারোহ। এই জায়গাটায় ফটোশুট এবং শুটিং এর জন্য বিখ্যাত। এখানে এরম বিভিন্ন জায়গার কুটির আছে, যেখানে তাদের জায়গার বিশেষত্বকে তুলে ধরা হয়েছে এবং প্রতিটি কুটিরের দেওয়ালে অসাধারণ সব ছবি আঁকা। তারপর ওখান থেকে বেরিয়ে পড়লাম দুপুরের লাঞ্চ করতে। লাঞ্চ করলাম আমার কুটির হেসেল ঘর। আমরা নিয়েছিলাম ভেজ থালি। লাঞ্চ সেরে রওনা হলাম আমাদের লাস্ট ডেস্টিনেশন, অর্থাৎ সোনাঝুরি হাট। হাটে কিছু মুহূর্ত কাটালাম। হাটের পরিবেশটা বেশ ভালোই ছিল। অবশেষে সোনাঝুরি হাটে কিছু মুহূর্ত কাটানোর পর রওনা হলাম বাড়ির দিকে। যারা এই জায়গাটা ঘুরেছেন তারা তো জানেনই কেমন এই জায়গাটা। এমনই এক জায়গা যা বারবার বাঙালিদের টানে, আর যারা ভ্রমণ করেননি এখনো তারা অবশ্যই প্ল্যান করে একবার ঘুরে যায়। আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবেন, যাতে আগামী দিনে এরকম ভিডিও করার আরো উৎসাহ পাই।